আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আসো, তোমরা জেনে থাকবে যে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকের উপরে ভিডিও আপলোড করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শক্তি, এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক, সেটা হচ্ছে কাজ ও শক্তি এবং বিভব শক্তি, এটি নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও করার প্রেরণা অনেক বেশি জুগিয়ে দেয়। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে এই যে তোমাদের প্রথম অধ্যায়টি নিয়ে 4টি পর্ব আপলোড করা আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। সেটা একটা প্লেলিস্ট করা থাকবে, সেটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার দেখো, আমরা আলোচনা করি শক্তি। এই অধ্যায়টা, এই যে শক্তি ব্যাপারটা আলোচনা করতে গেলে প্রথমেই যে টপিকটা চলে আসতেছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে কাজ। তাহলে কাজ বিষয়টা কি একটু খেয়াল করো তো, কাজ ব্যাপারটা কি? আমরা দৈনন্দিন জীবনে কাজ কথাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো বিজ্ঞানের ভাষায় হলে কাজ বিষয়টা কি? দেখো, আমি যদি তোমাদেরকে বলি বা আমি যদি তোমাকে বলি এই যে দেয়ালটিকে ঠেলতে, তোমাকে আমি বললাম যে তুমি সারাদিন ধরে দেয়ালটা ঠেলতেছো, দেয়ালটা সারাদিন ধরে ঠেলার পরে আমাকে এসে বলতেছো যে স্যার বা ভাইয়া আমি আজকে অনেক পরিমাণ কাজ করেছি, অনেক পরিমাণ কাজ করেছি। কিন্তু বিজ্ঞান বলতেছে তুমি কোনো কাজই করনি, একটুও কাজ করনি। কেন তুমি কাজ করনি? তুমি সারাদিন ধরে দেয়ালটাকে ঠেললে, তারপরও কি কাজ হয়নি? না। কেন কাজ হয়নি? কারণ দেয়ালটাকে তুমি সারাদিন ধরে ঠেলার পরও দেয়ালটাকে তার জায়গা থেকে তুমি সরাইতে পারোনি, তার জায়গা থেকে সরে অন্য জায়গায় নিয়ে যেতে পারোনি। এই যে তাহলে ব্যাপারটা খেয়াল করো, তার মানে কাজের একটা শর্ত হচ্ছে কি, সরণ ঘটতে হবে, একটা বস্তুকে সরতে হবে। আবার খেয়াল করো, আমি এটা ধরে নাও একটা মার্কার এখানে রেখে দিয়েছি, আমি মার্কারটাকে সামনের দিকে ঠেলতেছি, এখন কিন্তু মার্কারটা সামনের দিকে সরে যাচ্ছে, তার মানে এই জায়গাতে কিন্তু কাজ হচ্ছে। তাহলে কাজ ব্যাপারটা কি সহজভাবে মনে রাখবা, বল এবং সরণের গুণফলকেই কাজ বলে। বল এবং সরণের গুণফল, বল এবং সরণের গুণফলকেই কি বলে? কাজ বলে। এবার খেয়াল করো বন্ধুরা, আমি বললাম যে বল এবং সরণের গুণফল, তাহলে কাজকে প্রকাশ করা হবে কি দ্বারা? ডব্লিউ দ্বারা। কেন কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়? কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক কাজ। তাহলে আমরা কি পেলাম? বল গুণন সরণ, বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। সরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। তাহলে আমরা কি পেলাম? যে ডব্লিউ ইকুয়াল এফ এফ এস। একটু ভালো করে খেয়াল করো, তাহলে কাজ ব্যাপারটা কি? আমি বললাম যদি সরণ না ঘটে, এই যে দেয়ালটাকে তোমাকে আমি সারাদিন ঠেলতে বললাম, তুমি দেয়ালটা সারাদিন ঠেলছো, ধরে নাও তুমি দেয়ালের উপরে 100 নিউটন বল প্রয়োগ করতেছো, মানে এফ এর মান হচ্ছে 100, তুমি 100 নিউটন বল প্রয়োগ করছো, কিন্তু তুমি দেয়ালটিকে সরাতে পারোনি। সরাতে পারোনি মানে কি? সরণ ঘটাতে পারোনি। তার মানে তোমার এস এর মান কত বন্ধুরা? 0। একটু খেয়াল করে দেখো তো, তাহলে আমাদের এফ ইন্টু এস অর্থাৎ 100 ইন্টু কি 0, তার মানে মানটা কত হয়ে যাবে? 0। একটু খেয়াল করে দেখো, তাহলে বিজ্ঞান বলতেছে তুমি সারাদিন দেয়ালটাকে ঠেলার পরও তুমি এখানে কোনো কাজ করোনি, কারণ কাজ ব্যাপারটা ডিপেন্ড করে কিসের উপরে? সরণের উপরে। যদি সরণ না ঘটে, বস্তু যদি সরে না যায়, তাহলে কোনো কাজ হবে না। তাহলে কাজ বিষয়টা কি? যে বল প্রয়োগ করব এবং বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটতে হবে, যদি সরণ না ঘটে তাহলে কাজের মান 0। আবার ব্যাপারটা এরকমও হতে পারে, ধরে নাও আমি এই মার্কারটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দেব। যদি মার্কারটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, মার্কারটি যদি উপরে উঠে আবার ঠিক ওই জায়গাতেই নিচে পড়ে যায়, তাহলেও কিন্তু কাজের মান 0। কেন? খেয়াল করে নাও, ধরে নাও মার্কারটা এখান থেকে উপরের দিকে উঠছে, উঠে মার্কারটা উঠে আবার কি ওই জায়গাতেই ফিরে আসছে, তাহলে দেখো তো মার্কারটির আগের অবস্থা আর বর্তমানের অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে? মনে রাখবা, যদি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে পার্থক্য থাকে, দূরত্ব থাকে, তাহলে কেবলমাত্র সরণ হবে। আর সরণ যদি হয় তখনই কেবলমাত্র কাজ হবে, নতুবা কাজ হবে না।
তার মানে মার্কারটাকে আমি ঠিক সোজা উপরের দিকে নিচে পড়ছি, মার্কারটা ঠিক সোজা ওই জায়গাতেই নিচে পড়ছে, তাহলে এই জায়গাতেও কোনো কাজ হবে না। আবার ব্যাপারটা কেমন, ধরে নাও তুমি এই জায়গা থেকে হাঁটা শুরু করে দিয়েছো, সম্পূর্ণ পথটা হেঁটে তুমি আবার ওই বিন্দুতেই ফিরে আসছো। হ্যাঁ, এখানেও ফিজিক্স বলতেছে, বিজ্ঞান বলতেছে কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি? কারণ তুমি এতখানি রাস্তা হেঁটে আবার আগের অবস্থায় ফিরে আসছো, কারণ তোমার বর্তমানের স্মরণ আর আদি অবস্থায় মাঝের কোনো দূরত্ব নাই, বর্তমানের অবস্থা এবং আদি অবস্থানের মধ্যে কোনো দূরত্ব নাই। এই ব্যাপারটা হচ্ছে কি স্মরণ। তার মানে স্মরণের মান এখানেও কি, এখানেও শূন্য। যেহেতু স্মরণের মানটা শূন্য, তার মানে কি কাজের মানটা শূন্য। আমি একটু আগে বুঝিয়ে দিলাম, তাহলে কাজ ব্যাপারটা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমরা সহজভাবে মনে রাখবো যে বল এবং স্মরণের গুণফলকেই কাজ বলা হয়। অর্থাৎ স্মরণ যদি না ঘটে তাহলে কখনোই কাজ হবে না। আর স্মরণটা হচ্ছে কি সরে যাওয়া। যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, সেটা যদি বলের দিকে স্মরণ ঘটে, সরে যায়, তাহলেই কেবলমাত্র কাজ হবে। তাহলে কাজ ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। এবার খেয়াল করো, আমরা আলোচনা করব শক্তি ব্যাপারটা নিয়ে। শক্তি ব্যাপারটা কি মনে রাখবা, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। দেখো বন্ধুরা, আমরা লিখলাম কি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, অর্থাৎ তুমি কতটুকু কাজ করতে পারতেছো, তোমার সামর্থ্য কতটুকু। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তুমি 5 তলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারো, 5 তলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারো, এটা তোমার সামর্থ্য। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি 10 তলা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে তুমি কি পারবা? তুমি 5 তলা পর্যন্ত উঠতে পারো, এটা তোমার সর্বোচ্চ সামর্থ্য, অর্থাৎ তুমি সর্বোচ্চ 5 তলা পর্যন্ত উঠতে পারো। কিন্তু সেখানে তোমাকে বলা হয়েছে তুমি 20 তলা ওঠো বা 10 তলা ওঠো, এটা তোমার সামর্থ্যের বাহিরে, তার মানে এটা তোমার শক্তির বাহিরে। তাহলে শক্তি ব্যাপারটা কি কাজ করার সামর্থ্য, কতটুকু কাজ করতেছো তোমার সামর্থ্য অনুযায়ী। ব্যাপারটা আরো একটু ভাবে চিন্তা করো, ধরে নাও তুমি 10 কেজি পর্যন্ত বা 20 কেজি পর্যন্ত কোনো একটা জিনিস তুলতে পারো, তুমি হাত দিয়ে 20 কেজি পর্যন্ত কোনো একটা বস্তুকে তুলতে পারো। এখন তোমাকে আমি তুলতে দিলাম 1 মনের একটা বস্তুকে হাত দিয়ে তুলতে, তুমি কি পারবা? তুমি বলবে যে না আমি পারবো না। কেন পারবে না? কারণ এটা তোমার সামর্থ্য নাই। তাহলে কাজ বিষয়টা হচ্ছে কি সামর্থ্য, তুমি কতটুকু সামর্থ্যকে কাজে লাগাচ্ছ, এটাই হচ্ছে কাজ। সরি, শক্তি। তাহলে শক্তি ব্যাপারটা হচ্ছে কি যে কতটুকু কাজকে তুমি সামর্থ্য দিয়ে করতে পারতেছো, অর্থাৎ কতটুকু কাজ করার তোমার সামর্থ্য রয়েছে, সেটাই হচ্ছে কি শক্তি। মনে রাখবা, কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। আমরা এটাকে সরাসরি জুল বলবো যে দ্বারা প্রকাশ করা হয়। এটাকে চাইলে আমরা আর একটু অন্যভাবে বলতে পারি, কারণ বলের একক হচ্ছে কি নিউটন, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক কি মিটার, অর্থাৎ নিউটন মিটার, অথবা আমরা একবারে বলবো জুল। আবার খেয়াল করো, আমরা শক্তি ব্যাপারটাতে আসি। শক্তি ব্যাপারটাতে আমরা কি বলতেছি যে কাজ করার সামর্থ্য, তাহলে শক্তির এককও কি হবে জুল। মনে রাখবা, শক্তির এককও কি হবে জুল, কাজের এককও জুল, শক্তির এককও জুল। তাহলে কাজ এবং শক্তি এই দুইটি টপিক তোমাদের বুঝে দেওয়ার কথা। এবার আমরা আলোচনা করব বিভব শক্তি। তো বিভব শক্তি ব্যাপারটা আসলে কি একটু খেয়াল করো আগে। ধরো এই মার্কারটিকে আমি ভূমি থেকে এই যে এইচ উচ্চতায় উঠাইছি, মার্কারটিকে আমি ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাইছি বা একটা উপরের দিকে উঠাইছি, তাহলে এই মার্কারটা এখান থেকে যদি আমি ছেড়ে দেই, মার্কারটা আবার নিচের দিকে পড়বে না? হ্যাঁ, কেন পড়বে? কারণ হচ্ছে একটা বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় তোলা হয়, তখন ওই বস্তুটার ভিতরে একটা শক্তি জমা হয়, সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি? একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় তোলার পরে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, যে পরিমাণ শক্তি জমা হয়, সেই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে কি বন্ধুরা? বিভব শক্তি। তাহলে বিভব শক্তি এর ইংরেজি হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তির ইংরেজি কি পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি এটাকে আসলে ইপি দ্বারা প্রকাশ করা যায়, তোমাদের বইয়ে শুধুমাত্র ই দ্বারা প্রকাশ করা আছে, আমরা শুধুমাত্র ই দ্বারাও প্রকাশ করতে পারি। এবার খেয়াল করো তো, আমরা কি বললাম যে নির্দিষ্ট একটা ভরের বস্তু, এই মার্কারটাকে ধরে নাও আমি ভূমি থেকে উপরে উঠাইছি, ধরে নাও 100 মিটার উপরে উঠাইছি, মার্কারটাকে যদি আমি ভূমি থেকে
100 মিটার উপরে উঠাই, তাহলে এই মার্কারটার ভিতরে একটা শক্তি সঞ্চিত হবে, একটা শক্তি জমা হবে, সেটাই হচ্ছে এই মার্কারের বিভব শক্তি। এখন খেয়াল করো তো, এই মার্কারের একটা নির্দিষ্ট ভর আছে না? তোমরা বলবে হ্যাঁ নিশ্চয়ই আছে। তাহলে এই মার্কারের একটা নির্দিষ্ট ভর থাকবে, তার মানে ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা? মনে রাখবা, ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা বন্ধুরা? এম দ্বারা। কেন ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়? কারণ ভরের ইংরেজি হচ্ছে মাস, MASS, যার কারণে ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে দেখো, নির্দিষ্ট একটা ভর থাকবে, ভর থাকবে, এবং এখানে একটা অভিকর্ষ ত্বরণ থাকবে না? অভিকর্ষ ত্বরণ থাকবে কিনা? অভিকর্ষের একটা ত্বরণ থাকবে, কারণ হচ্ছে মার্কারটা উপরে ওঠার পরে মার্কারটা নিচের দিকে পড়তে থাকবে। নিচের দিকে পড়তে থাকবে মানে কি? অভিকর্ষ ত্বরণ থাকবে। তোমরা এটা তোমার এর আগের ক্লাসেও পড়ে আসছো যে অভিকর্ষ বলের প্রভাবে প্রত্যেকটা বস্তু নিচের দিকে পড়তে থাকে। অর্থাৎ উপরে কোনো বস্তু যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। কেন নিচের দিকে পড়তে থাকে? কারণ নিচের দিকে থেকে পৃথিবী তাকে অভিকর্ষ ত্বরণে নিজের দিকে আকর্ষণ করে, আকর্ষণ করে। সেই অভিকর্ষ ত্বরণ বা আকর্ষণকে প্রকাশ করা হয় স্মল জি দ্বারা। মনে রাখবা, অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? স্মল জি দ্বারা। অভিকর্ষ ত্বরণ ব্যাপারটা কি? অর্থাৎ কত বলে কোনো একটা বস্তুকে যে আকর্ষণ বলে পৃথিবীর নিজের দিকে টানে। আমি যদি মার্কারটার কথা বলি, এই মার্কারটাকে যদি উপর থেকে ছেড়ে দেই, তাহলে মার্কারটাকে যে পরিমাণ আকর্ষণ বলে পৃথিবী তার নিজের দিকে টানবে, সেই আকর্ষণ বলকে কি বলবো? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা বন্ধুরা? স্মল জি দ্বারা। তাহলে আমরা মার্কারটার একটা ভর পেলাম এম, অভিকর্ষ ত্বরণ পেলাম জি, এবং আরেকটা জিনিস কি পাচ্ছি? যে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় উঠানোর পরেই তো বিভব শক্তি পাচ্ছি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে যেহেতু উপরে উঠাচ্ছি, উপরে উঠানো মানে কি? এই উচ্চতা না? উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা। হাইট, হাইটকে থেকে উচ্চতাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। মনে রাখবা, হাইট মানে কি? উচ্চতা, যার কারণে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো, আমি মার্কারটাকে যদি ভূমি থেকে উপরে উঠাই, তাহলে মার্কারটা নির্দিষ্ট একটা ভর আছে। ভর কি? এম। এই মার্কারটাকে যদি আমি উপর থেকে ফেলে দেই, তাহলে মার্কারটা নির্দিষ্ট একটা আকর্ষণ বলে পৃথিবী তার নিজের দিকে টানতে থাকবে, অর্থাৎ মার্কারটা নিচের দিকে পড়তে থাকবে। এই আকর্ষণ বলটা কি বন্ধুরা? জি, স্মল জি। এই আকর্ষণ বলটা হচ্ছে স্মল জি, যেটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এরপরে আমি বললাম, যেহেতু মার্কারটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, উচ্চতা ইংরেজি কি? হাইট, অর্থাৎ নির্দিষ্ট একটা উচ্চতায় আছে, এজন্য উচ্চতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এইচ দ্বারা। এই জিনিসটাই হচ্ছে কি? বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তি ইপি, ইপি মানে কি? পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তি। অথবা তোমাদের বইয়ে শুধু ই লেখা আছে, ই বা মোট শক্তি ইকুয়াল বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। অর্থাৎ আমরা কি পাচ্ছি? যে এম জি এইচ, এমটা হচ্ছে কি? বস্তুর ভর। আমরা এটাকে যদি একটু বাংলায় লিখবার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে কেমন? দেখো, যে বস্তুর ভর, বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ ইন্টু কি বন্ধুরা? উচ্চতা। দেখো আমরা কি পেলাম? যে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা, এটি হচ্ছে বস্তুর বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা কি? যে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় উঠানোর পরে ওই বস্তুর উপরে যে পরিমাণ ওই বস্তু ভূপৃষ্ঠে তোমার হচ্ছে যে পরিমাণ শক্তি লাভ করে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানোর কারণে ওই বস্তুর ভিতরে একটা শক্তি জমা হয়। যে পরিমাণ শক্তি জমা হয়, সেই শক্তিটাকে আমরা বলবো বিভব শক্তি। বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা অথবা ই দ্বারা। এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি? এমজিএইচ। এটি হচ্ছে বিভব শক্তি। তাহলে তোমরা বিভব শক্তি ব্যাপারটা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। এরপর যদি না বুঝো, অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।